জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী আমলের চুরি ও পাচারের বোঝা বহন করছে বর্তমান সরকার। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি ডিজেলের দাম। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। বাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। অভিযান চালাবে ঢাকার 2 সিটি। কুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা, মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও। বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় ভূ রাজনীতিতে নতুন সমীকরণ, কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। নির্দিষ্ট বলয়ে আটকে না যাওয়ার পরামর্শ। এবং ভারতে কথিত জেনজি আন্দোলনের ডাক দেয়া অভিজিৎ অবশেষে পৌঁছালেন দেশে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশের অনুমতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, অকটেন পেট্রোলের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। আমাদের দেশের মাটির নিচে অন্তত নিশ্চিতভাবে আমাদের বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে। সেটার পরিমাণ হয়তো অনেক বড় হতে পারে, কমও হতে পারে, কিন্তু যা ইতিমধ্যেই আবিষ্কৃত এবং যা ইতিমধ্যেই চিহ্নিত তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? সঙ্গত কারণে এই প্রশ্নটা আসবে। আজকে যদি আমরা বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভর না, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এবার ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। এরই মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের 28টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা মেলায় ওইসব এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়া কোনো সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগত জরিমানা করার কথাও বলেন তিনি। এছাড়াও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এদিকে গুলশান সেন্ট্রাল পার্কে উত্তরের প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। যে এখানে লার্ভা হবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। বিভাগীয় প্রশাসকদের সাথে বলেছি, ডিসি মহোদয়গণকে ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য বলা হয়েছে। ওনারা প্রস্তুত আছেন। আগামী 2-3 দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাআল্লাহ। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জনগণের বসবাসযোগ্য রাখা, বায়ু দূষণ থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, আবর্জনার যুক্ত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করা, সেটা আমাদের উভয়ের দায়িত্ব। 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন 5 জনকে 10 জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতায় দুষছে ঢাকা সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসা বাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্যে বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখি না এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত মশা উঠে। ফোকায় দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরায় ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। শুধু পলিসি তৈরি নয়, শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন। কাঠামোগত পরিবর্তনগুলো পরিকল্পনা মাফিক হতে হবে। সকালে রাজধানীর এক হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সেমিনারে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত পলিউটেড, এত দুর্গন্ধ, এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা পানি। আমি একটু আগে একই অবস্থা, আপনার শীতলক্ষাতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। বিএসএফের পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে জোর করে ঠেলে পাঠায় বিএসএফ, তবে তা রুখে দেয় বিজিবি। বর্তমানে ওই 6 জন শূন্যরেখায় অবস্থান করছেন। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। পুশিন রুখতে মরিয়া স্থানীয়রাও। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেবার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পোষণ করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও তারকাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, লোকবল ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে বেনিয়ামিনের কাছে। ইয়ামিন।
আজ ভোর 4টার সময় মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অর্থাৎ ভারতীয় অংশে বেড়া রামচন্দ্রপুর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের সংলগ্ন যে গেট আছে সেই গেট দিয়ে 6 জনকে ভারত থেকে বাংলাদেশের দিকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। ভোর 4টার সময় এটি জানার পরে বিজিবি এবং স্থানীয় জনগণ আসলে সীমান্তে শূন্য রেখায় আর কি অবস্থান করে তাদেরকে রুখে দেয় এবং সেক্ষেত্রে তারা এখন কাঁটাতারের এপারে কিন্তু ভারতীয় জমির মধ্যে 50 গজ দূরে আর কি একটি মাঠে অবস্থান করছে এই 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন রয়েছেন পুরুষ, 2 জন নারী এবং একজন শিশু রয়েছেন। তো এই বিষয়ে আসলে বিজিবি এবং স্থানীয় জনগণ কঠোর অবস্থানে রয়েছে, তারা যেন অনুপ্রবেশ না করতে পারে সেজন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে এবং টহলরত অবস্থায় রয়েছে এবং বারবার করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে জানানো হচ্ছে যেন তারা ফেরত যায়। সেক্ষেত্রে আসলে কাঁটাতারের দরজা বন্ধ থাকার কারণে কিন্তু তারা ফেরত যেতে পারছে না। পাশাপাশি তেঁতুলবাড়িয়া সীমান্ত কিংবা কাথলি কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে একটি চিঠি তাদেরকে ভারতে প্রেরণ করা হয়েছে, ভারতীয় বিএসএফ এর বরাবর। সেই ক্ষেত্রে তারা একটি পতাকা বৈঠকে ইতিমধ্যে বসেছে বলে আমরা জেনেছি আসলে এই বিষয়ে সুরাহা করার জন্য। এখনো পর্যন্ত সুরাহা হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি, এখনো পতাকা বৈঠক চলমান রয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখানকার স্থানীয় জনগণের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে যে অনেকেই বলছেন যে ভারতের ওপারে আরও অনেকেই আছেন যারা পুশ ইন করার জন্য তাদেরকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখানকার স্থানীয় জনগণের মধ্যে এই পুশ ইন নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছে এবং স্থানীয় জনগণ কিন্তু জানাচ্ছে যে দ্রুত মানে এই বিষয়ে তারা কিন্তু কোনো ধরনের বিজিবির সকল পদক্ষেপের সাথেই থাকবেন তারা। তো এই সীমান্ত বিষয় নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জে রয়েছে জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় 28 নারী পুরুষ অবস্থান করার পর গত রাতেই বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে। এর আগে 3 দিন ধরে তারা সেখানে অবস্থান করছিল। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সকালের দিকেই আসলে তাদেরকে আর দেখা যায় না, তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায় না। তবে ধারণা করছে বিজিবি তাদেরকে 6 জন শিশুসহ যে 28 জন নারী পুরুষ তাদেরকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। এর আগে গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে আসলে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তীতে স্থানীয়দের দেয়া খবরে আসলে বিজিবি এইটা পুশিনটাকে আসলে ব্যর্থ করে এবং তারা প্রতিরোধ গড়ে তোলে সেখানে এবং একটা অবস্থা দাঁড়ায় বিজিবি বিএসএফ এর মধ্যবর্তী স্থানেই মূলত তারা 3 দিন ধরে অবস্থান করছিল। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই সরিয়ে নেওয়ার পরেও আসলে তারা সতর্কতা বাড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার সীমান্ত এর মধ্যে সবগুলো সীমান্তে আসলে তৎপরতা বাড়ানো হয়েছে এবং স্থানীয় যে সমস্ত সীমান্তের বাসিন্দারা রয়েছে তাদের সহযোগিতা কামনা করে গ্রামে গ্রামে আসলে মাইকিং এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। রাতের বেলাতেও আসলে আমরা যেটা দেখছি যে নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন তৎপরতা বাড়িয়েছে বিজিবির পক্ষ থেকে এবং সীমান্তে যে কোনো ধরনের পুশিনের ঘটনা বা অপতৎপরতা রোধে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির। চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়ন কাজ করে সবগুলোই এবং সবগুলো সীমান্তেই তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা যে এই মুহূর্তে যে সীমান্তে রয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জানতে পেরেছি যে সীমান্তের ওপারেই মালদার ডিস্ট্রিক্ট কার্যালয়ের খুব কাছে আসলে একটি হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং সেখানেই মূলত বেশ কিছু নাগরিককে তারা সেখানে চিহ্নিত করেছে এবং বাংলাদেশে পুশিনের একটা চেষ্টা থাকতে পারে। এই খবরের পরে মূলত আরও বেশি সতর্কতা বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিভিন্ন টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীও আসলে দিনে এবং রাতে তারা বিভিন্নভাবেই বিজিবিকে সহযোগিতা করছে এবং এই সতর্ক অবস্থায় আসলে তারাও আসলে সহযোগিতা করছে। তো এই মুহূর্তে আসলে সীমান্তবর্তী জেলা যেই এলাকাগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক তৎপরতা এবং টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে বিজিবির পক্ষ থেকে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীতে যাতে এ ধরনের পুশিনের ঘটনা বা চেষ্টা না ঘটতে পারে সে ব্যাপারে তারা সতর্ক অবস্থায় রয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। 8 মাসের মাথায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। ফায়ার সার্ভিসের 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ। কারণ জানাতে তদন্ত কমিটি গঠন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূ রাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারা সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী। সাতিলা শারমিনের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক, একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনের নতুন গুরুত্ব তৈরি করেছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এর জোরদার করা অবশ্যই প্রয়োজন। অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ, হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 1 বছরের কম সময়ের ব্যবধানে আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। শুক্রবার রাত 11:15টার দিকে 9 নম্বর গেটের পাশের কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ত্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। মালামালগুলো যেখানে রাখার কথা, গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে শিফট করে এই জায়গায় রেখেছে। এটা টেম্পোরারি বেসিসে রেখেছে, কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরেও এখানে ধরেন যেই পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1টা 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কমিটির রিপোর্টটা প্রাথমিকভাবে আমরা কালকে 9:30টার মধ্যে দিতে বলেছি এবং পূর্ণাঙ্গ তদন্ত আমরা কালকে 9:30টার রিপোর্টটা দেখে তাদেরকে বলবো এবং এবার যদি কারো গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব। এর আগে গত বছরের 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে আগুনে পড়ল 5টি দোকান, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে শরণখোলার দক্ষিণ গাবতলা বাজারের একটি দোকান হঠাৎ আগুন লাগে, মুহূর্তেই তা আশেপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে ছাই হয় অন্তত 5টি দোকান। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। সকালে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 4-এর কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। তিনি বলেন, প্রতারক চক্রটি সাধারণ মানুষকে ইতালি, জার্মানি বা ইউরোপে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অভিযানের নামে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। সময় সংবাদে আরও থাকছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মহারণা আজ। স্বাগতিক ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপার চোখ বাংলাদেশের। শীর্ষদের কাছে সেরা পারফরমেন্স চান বাটলার। কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সকালে ফেনী থেকে যাত্রী নিয়ে মদিনা পরিবহনের একটি বাস কুমিল্লা যাচ্ছিল। চট্টগ্রামের ছুপুয়া এলাকায় পেট্রোল পাম্পের কাছে বাসটি থামে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়। এবার বাণিজ্যের সংবাদ। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগেই লিচু পেড়ে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি, বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 5400 হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচা কেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচির বাজার মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা। অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছে। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংরক্ষণে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি। ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে। গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছে, যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতার সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350, রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরানো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানখানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথায় কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণী বিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। নানা প্রতিকূলতার পর অবশেষে বিনা বাধায় দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এরই মধ্যে কয়েকজন সিজেপি কর্মীকে গ্রেফতারের তথ্য সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম। তবে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের হাতে জাতীয় পতাকা এবং পুলিশের জন্য ফুল দেওয়ার নির্দেশনা দিয়েছে দলটির মুখপাত্ররা। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রাণপুরুষ অভিজিৎ দীপকে বিমানবন্দর থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় না গিয়ে যন্তর মন্তরে সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনই এখন তাদের মূল লক্ষ্য। দীপকের সঙ্গে এই কর্মসূচিতে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক সহ একাধিক অধিকার কর্মী যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এর আগে পুলিশ জানায় সিজেপির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। এমনকি অভিজিৎকে আইন শৃঙ্খলা বাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। 14 জন ডিসিপি ও 32 জন এসিপির নেতৃত্বে মোট 12টি জনে ভাগ করা হয় নয়াদিল্লিকে। তবে পুলিশের স্পষ্ট নির্দেশনা, বিক্ষোভকারীদের সঙ্গে কোনো রকম সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে হবে।
আন্দোলনকারীদের পক্ষ থেকেও কর্মীদের জন্য বিশেষ কিছু করণীয় ও বর্জনীয় নিয়ম জারি করা হয়। উস্কানিমূলক কোনো ফাঁদে পা না দিয়ে পুলিশকে ফুল দিয়ে শান্ত ও অহিংস উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের মুখপাত্ররা। একই সঙ্গে তীব্র গরমের কথা মাথায় রেখে সবাইকে সঙ্গে জাতীয় পতাকা, বই, সানস্ক্রিন এবং পর্যাপ্ত পানি রাখার পরামর্শ দেওয়া হয়। আম আদমি পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই আন্দোলনে মাঠে নামছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সাফের হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গল টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ইতিহাস লিখতে বদ্ধপরিকর মারিয়া মান্ডারা। ঘরের মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারতের মেয়েরা। সাফে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় 5 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপা নাকি ভারতের 6 বছরের অপেক্ষার অবসান, তা নির্ধারিত হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাই ভোল্টেজ ফাইনালে। দুই কোচ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্যের বার্তা দিলেও মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না তা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চাইবে ওই রূপালী ট্রফিটা নিজেদের করে নিতে। ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কোনো মতে গ্রুপ পর্ব পার করে আসা বাটলার শিষ্যরা শেষ অনুশীলন সেশনে ছিল উজ্জীবিত। একেবারেই নির্ভর মারিয়া মান্ডার দল। নিজেদের মাটিতে কখনোই বাংলাদেশের বিপক্ষে হারেনি ভারত। স্বাগতিকদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে চায় ঋতুপর্ণা আনিকারা। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিরোপা জয় আমার কাছে দুটি গুরুত্বপূর্ণ। ফাইনালে সম্ভাব্য সেরা একাদশ নামাবো, তবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া থেকে আমি কখনোই সরে আসবো না। বাংলাদেশ দলের পুরো স্কোয়াড ফিট থাকলেও মনিকা চাকমাকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। পরিসংখ্যানও কথা বলছে লাল সবুজ মেয়েদের পক্ষে। সাফের শেষ 3 দেখার দুটিতেই জিতেছে বাংলাদেশ, বিপরীতে ভারতের আছে মাত্র 1 জয়। ইতিহাস গড়া থেকে আর মাত্র 1টি জয় দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়টা পেলেই দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঋতুপর্ণা, মনিকা, আনিকা, মারিয়াদের নাম। কারণ দেশের ফুটবলে একমাত্র দল হিসাবে যে তারাই জিততে চলছে হ্যাট্রিক সাফ শিরোপা। ব্যাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি খাতে আওয়ামী আমলের চুরি ও পাচারের বোঝা বহন করছে বর্তমান সরকার। প্রান্তিক মানুষের কথা বিবেচনায় বাড়ানো হয়নি ডিজেল, বিদ্যুতের দাম। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার ভয়াবহ পরিস্থিতির শঙ্কা চিকিৎসকদের। বাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। অভিযান চালাবে ঢাকার 2 সিটি। এবং পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি, টহল জোরদার। দিন রাত পাহারায় স্থানীয়রাও। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। তাজমিলা, ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।